ইয়ামান সাম্রাজ্য। ইয়ামান সাম্রাজ্যে আরবে আরিবায়ের যে সমস্ত সম্প্রদায় প্রসিদ্ধি লাভ করেছিল, এদের মধ্যে প্রাচীনতম সম্প্রদায় ছিল সাবা সম্প্রদায়। প্রাচীন ইরাক ভূখণ্ডের অনেক পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসস্তূপ থেকে যেসব তথ্য প্রমাণাদি উদ্ধার করা গেছে, তাতে খ্রিস্টপূর্ব ২৫০০ বছর পূর্বের সম্প্রদায়ের কথা উল্লেখ ছিল। কিন্তু খ্রিস্টপূর্ব একাদশ শতকে তাদের অভ্যুদয় সূচিত হয়েছিল বলে যে তথ্য প্রমাণাদি উল্লেখ করা হয়েছে, তা ছিল কেবল অনুমান নির্ভর। গবেষণালব্ধ তথ্যাদির ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা লাভ করা গেছে, সেগুলো হল: ১. মোকাররব সাবা, খ্রিস্টপূর্ব ৬২০ হতে ১৩০০ অব্দ পর্যন্ত। এ সময়ে নির্দিষ্ট কিছু অঞ্চলে তাদের রাজত্ব ছিল বলে জানা যায়। নাজরান ও হাজরামাউতের মধ্যবর্তী অঞ্চল জাউফে এদের আধিপত্য বিস্তার লাভ করে। এরপর তানমো নামক অঞ্চল বিজয় লাভে ধন্য হয়ে ভবিষ্যৎ সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। এমনকি এদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি উত্তর হেজাজের মায়ান ও উলা পর্যন্ত ব্যাপকতা লাভ করে। বলা হয়ে থাকে তাদের কলোনি বা উপনিবেশ আরব বিশ্বের বাইরে ছড়িয়ে পড়েছিল। তাদের প্রধান জীবিকা ছিল ব্যবসা। এরপর ইয়ামানের ইতিহাসে উল্লেখযোগ্য মায়ারিবের বিখ্যাত বাঁধ নির্মাণ করা হয়, পৃথিবীর বিভিন্ন নাজনেয়ামাত দ্বারা আবৃত ছিল। পবিত্র কুরআনে এদের ব্যাপারে ইরশাদ হয়েছে, পরিণামে তারা ভুলে গিয়েছিল তোমার প্রেরিত বাণী, যার ফলে তারা পরিণত হল ধ্বংসপ্রাপ্ত একটি জাতিতে। সূরা ফুরকান আয়াত ১৮। খ্রিস্টপূর্ব ৬৫০ অব্দ হতে তাদের যুগ শুরু হয়। সে সময়কালে শাহানশাহ সাবায়ের উপাধি ছিল মোকাররব সাবা। তার রাজধানী ছিল সারোয়া নামক নগরীতে, যার ধ্বংসপ্রাপ্ত অট্টালিকার নিদর্শন আজও মায়ারিবের উত্তর পশ্চিমে একদিনের পথের দূরত্বে দেখতে পাওয়া যায় এবং তা খুরাইবা নামে প্রসিদ্ধ। এ রাজ্য বংশানুক্রমে ২২ থেকে ২৩ জন বাদশাহ শাসন করেছেন। সে যুগে মায়ারিবের সে বিখ্যাত বাঁধের ভিত্তি স্থাপন করা হয়, যা ইয়ামানের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। কথিত আছে, সে যুগে সাবা সাম্রাজ্যের এত বেশি বিস্তৃতি ঘটেছিল যে তারা আরবের অভ্যন্তরে এবং বাইরেও বিভিন্ন স্থানে নতুন নতুন বসতি, শহর ও উপনিবেশ গড়ে তুলেছিল। ২. সাবা রাজ্য, খ্রিস্টপূর্ব ৬২০ অব্দ থেকে ১১৫ অব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব ৬২০ অব্দ থেকে ১১৫ অব্দ পর্যন্ত সময়কালে সাবা সম্রাটগণ মোকাররব উপাধি পরিত্যাগ করে রাজা বা বাদশাহ উপাধি গ্রহণ করে এবং সারোয়ার পরিবর্তে মায়ারিবকে সাম্রাজ্যের রাজধানী ঘোষণা দেয়। সে শহরের ধ্বংসস্তূপ আজও সানাস নামক স্থানের ১৯২ কিলোমিটার পূর্বে দেখতে পাওয়া যায়। ৩. সাবায়ের পতন যুগ, খ্রিস্টপূর্ব ৩০০ হতে ১১৫ অব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব ১১৫ থেকে ৩০০ অব্দ পর্যন্ত সময়ে সাবা রাষ্ট্রের ওপর হিমিয়ার গোত্র প্রাধান্য লাভ করে। মায়াবিবের পরিবর্তে রায়দানকে রাজধানী করে। পরে রাজধানীর নাম রায়দান পরিবর্তন করে জিফার রাখা হয়। এ শহরের ধ্বংসাবশেষ আজও ইয়ারিম শহরের নিকটে একটি গোলাকার পর্বতের মধ্যে দেখা যায়। এ সময় থেকেই সাবা সম্প্রদায়ের পতন শুরু হয়ে যায়। নাবতীয়গণ প্রথমে হেজাজের উত্তর প্রদেশে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সাবা সম্প্রদায়ের বসতি স্থাপনকারীদের সেখান থেকে বহিষ্কার করে। উপরন্তু রুমিগণ মিশর, শাম ও হেজাজের উত্তরাঞ্চল দখল করে নেয়ার ফলে সমুদ্রপথে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এভাবে পর্যায়ক্রমে তাদের ব্যবসা বাণিজ্য সংকুচিত হতে হতে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। অন্যদিকে কহতানি গোত্রসমূহ নিজ নিজ মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও কলহে লিপ্ত হয়ে পড়ার ফলে নিজ নিজ আবাসস্থল পরিত্যাগ করে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। স্বাধীনতা বিলুপ্তি, ৩০০ খ্রিস্টাব্দের পরবর্তী অবস্থা। ৩০০ খ্রিস্টাব্দ থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত সময়কালে ইয়ামানের মধ্যে অব্যাহতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা ঘটতে থাকে। এ সময়ে তাদের রাজত্বকে দ্বিতীয় হিমিয়ারি বলা হয়, আর তাদের রাজ্য সাবা, জুর আয়দান, হাজরামাউত ও ইয়ামানুত হিসাবে পরিচিতি লাভ করে। একের পর এক বহু বিপ্লব, প্রতিবিপ্লব ও গৃহযুদ্ধ সংগঠিত হতে থাকে। এর ফলে বহিঃশক্তির হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়ে যায়। এমনকি কালচক্রে এমন এক অবস্থার সৃষ্টি হয় যার ফলে ইয়ামানের স্বাধীনতা একেবারে নাই হয়ে যায়। অন্যদিকে সে যুগেই রুমিগণ আদন দ্বীপে সৈন্য সমাবেশ ঘটিয়ে ইয়ামানের ওপর আধিপত্য বিস্তার করে।
তারপর হিমিয়ার ও হামদানের পারস্পরিক আত্মকলহের সুযোগ নিয়ে হাবশিগণ রুমি গোত্রের সহায়তায় তাদের ওপর কর্তৃত্ব ও বিজয় প্রতিষ্ঠা করে। হাবশিগণের এ দখলদারিত্ব 340 থেকে 478 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়। এ সময়ের পর ইয়ামানের স্বাধীনতা এক ধরনের পুনঃপ্রতিষ্ঠা হতে যায়, কিন্তু মায়ারিবের বিখ্যাত বাঁধে শুরু হলো ফাটল। সে ফাটল ক্রমে ক্রমে বৃদ্ধি পেতে পেতে অবশেষে 450 অথবা 451 ইসাই সালে বাঁধটি পুরোপুরি ভেঙে যায়। এ বাঁধ ভাঙ্গনের ফলে ভয়াবহ প্লাবনের সৃষ্টি হয়, যার উল্লেখ কুরআন মাজিদের সূরা সাবাতে সাইলে আরিম নামে উল্লেখ করা হয়েছে। এ ভয়াবহ প্লাবনের ফলে গ্রামের পর গ্রাম তলিয়ে যায় এবং বহু গোত্র বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ইয়াহুদি ধর্ম গ্রহণের জন্য চাপ প্রয়োগ। পরবর্তীতে 223 খ্রিস্টাব্দে পুনরায় একটি দুর্ঘটনা ঘটে। ইয়ামানের ইয়াহুদি সম্রাট জুনোয়াস নাজরানের খ্রিস্টানদের উপর এক ন্যাক্কারজনক আক্রমণ পরিচালনা করে খ্রিস্ট ধর্মের পরিবর্তে ইয়াহুদি ধর্ম গ্রহণের জন্য তাদের উপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু খ্রিস্টানগণ কোনো ক্রমেই এতে রাজি না হলে জুনোয়াস অনেকগুলো বিশালাকার গর্ত খনন করে তাতে অগ্নি প্রজ্বলিত করে এবং সেসব অগ্নিকুণ্ডে খ্রিস্টানদেরকে নিক্ষেপ করতে থাকে। পবিত্র কুরআন মাজিদের সূরা বুরুজির কুতিলা আসহাবুল উখদুদ আয়াত দ্বারা উক্ত লোমহর্ষক ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। রোমানদের আক্রমণ। উক্ত ঘটনার ফল এ দাঁড়ায় যে রুমি সম্রাটগণের নেতৃত্বে খ্রিস্টানরা আরব উপদ্বীপের শহর ও নগরের ওপর বারবার আক্রমণ চালিয়ে বিজয়ী হতে থাকে। এতে খুব বেশি আগ্রহী হয়ে ইয়াহুদিদের ওপর প্রতিশোধ নেয়ার জন্য তারা সংকল্পবদ্ধ হয়ে যায় এবং এ পাল্টা আক্রমণে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য হাবশিদেরকে উৎসাহিত করতে থাকে। এমনকি এদুদ্দেশ্যে হাবশিদেরকে নৌবহরও সরবরাহ করা হয়। রোমিগণের সহায়তা লাভের ফলে হাবশিরা বেশ শক্তিশালী হয়ে ওঠে এবং 525 ইসাই সালে অরিয়াতের নেতৃত্বে 70,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হয় এবং পুনরায় ইয়ামানের ওপর রাজত্ব প্রতিষ্ঠা করে। ইয়ামান দখলের প্রাথমিক পর্যায়ে হাবশার গভর্নর হিসাবে অরিয়াত ইয়ামানের শাসনকার্য পরিচালনা করতে থাকে, কিন্তু আব্রাহা নামে তার অধীনস্থ এক সৈনিক তাকে হত্যা করে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে হাবশার সম্রাটের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে সক্ষম হয়। সেই ছিল আব্রাহা, যে কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল হস্তিবাহিনী সহ কাবার অভিমুখে অভিযান পরিচালনা করে শেষ পর্যন্ত আল্লাহর পক্ষী বাহিনীর কর্তৃক সমূলে ধ্বংস হয়। আসমানি গ্রন্থ আল কুরআনে এ ঘটনা আসহাবে ফিল বা হস্তিবাহিনী নামে বর্ণিত হয়েছে। হাবশিদের বিরুদ্ধে বিদ্রোহ। আসহাবে ফিলের ঘটনায় হাবশিরা অত্যন্ত বিপর্যস্ত হয়। ইয়ামানবাসী এ সুযোগে পারস্য রাজ্যের সাহায্যপুষ্ট হয়ে হাবশিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইয়ামানবাসী সাইফে জি ইয়াজান হিমিয়ারির সন্তান মাদি কার্বের নেতৃত্বে হাবশিদেরকে সে দেশ থেকে পরিষ্কার করে এবং মুক্ত স্বাধীন সম্প্রদায় হিসাবে মাদি কার্বকেই সম্রাট মনোনীত করে। এ ছিল 577 ইসাই সালের ঘটনা। পূর্ণ স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পর মাদি কার্ব কিছু সংখ্যক হাবশিকে নিজের সেবা ও রাজদরবারের সাজসজ্জা বৃদ্ধির জন্য নিয়োজিত করেছিল, কিন্তু তার এ ভ্রান্ত ধারণাটি দুধকলা দিয়ে সাপ পোষা প্রবাদ বাক্যটির সাথে একেবারে মিলে যায়। প্ররোচিত হয়ে ওই হাবশিরাই একদিন মাদি কার্বকে হত্যা করে জিয়াজান পরিবারের শাসন ক্ষমতাকে চিরদিনের জন্য বন্ধ করে দেয়। এই নাজুক অবস্থাকে একটি সুবর্ণ সুযোগ মনে করে পারস্যরাজ কিসরা সানা প্রদেশের পারস্য বংশোদ্ভূত এক ব্যক্তিকে গভর্নর নিযুক্ত করে এবং তার মাধ্যমে দেশটিকে পারস্য সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত করে। এরপর থেকে পারস্য বংশোদ্ভূত কয়েকজন গভর্নর একাধারে ইয়ামান প্রদেশের শাসনকার্য পরিচালনা করে থাকে। সর্বশেষে ফার্সি গভর্নর বাজান 628 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করলে ইয়ামান পারস্য শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে ইসলামে জীবনধারা ও শাসন সৌকর্যের ছায়াতলে আশ্রয় লাভ করে।